ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। মুখ খুলল বিএনপি, জামাত, এনসিপি। রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ। ডিসেম্বরে নয়, এখনই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের। বন্যা পরিস্থিতি নিয়ে এখনই মিলছে না সুখবর। উত্তরবঙ্গে প্লাবনের শঙ্কা, ডুবতে পারে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল। অচল আবহাওয়া অধিদপ্তরের সবকটি রাডার, ঝুঁকিতে পূর্বাভাস ব্যবস্থা। দুর্যোগের মুখে নির্ভুল তথ্য পাওয়া নিয়ে উদ্বেগ। পরীক্ষার নম্বর জিম্মি করে স্কুলে রমরমা বাণিজ্য, ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভোলার চরপেশনে প্রশ্ন কমন না পড়ায় দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা শিক্ষার্থীদের। টিয়ার গ্যাস নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের। ডিসেম্বরে দেশে ফিরছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, একা নন, পলাতক নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও অভিযোগ দেখা দিয়েছে। বর্তমান সরকার দলীয় বিএনপির আস্থা বিচার প্রক্রিয়ার উপরই। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে। তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা তা তাদের দলীয় বিষয়, তবে জনগণ চায় আদালতের রায় কার্যকর হোক। তিনি আরও দাবি করেন, বর্তমানে আদালত স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করছে না। তবে প্রধান বিরোধী দল জামাত ইসলামী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, এ ঘোষণার পেছনে দেশের অভ্যন্তরীণ কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও তাদের সন্দেহ। তবে বিএনপি সরকারের পক্ষ থেকে এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে শুধু আদালতের রায় কার্যকরের জন্য। তিনি আরও অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছেন এবং এ বিষয়ে ভারতের কাছে কড়া বার্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রায় 2 বছরের বেশি সময় ধরে দিল্লিতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেও এবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছের কথা জানান। তবে তিনি কি আদৌ দেশে ফিরবেন নাকি এটি কেবল রাজনৈতিক বক্তব্য, তার উত্তর সময় দেবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। বাংলাদেশে ফেরার প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কোনো দল তার বিরুদ্ধে বিচারের কথা বলছে, কোনো দল আবার ষড়যন্ত্র দেখছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে আসিফ নজরুল শেখ হাসিনাকে স্বাগতম জানিয়ে লিখেছেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি জানান, যদি শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ সত্যি হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যেন এখনই দেশে ফিরে আসেন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে তার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চান। হাসিনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, এসব নিয়েও তার ব্যাখ্যা জানতে প্রশ্ন রাখেন আসিফ নজরুল। সাবেক এই উপদেষ্টা লেখেন, কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, কেন তারা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিল, এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে।
পোস্টে জুলাই গণঅভ্যুত্থানকালে হাসিনার পরিবারের প্রতিটি সদস্যকে তিনি আগেই বিদেশে পাঠিয়েছেন উল্লেখ করে আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে। তাদের অনেকেই আজ বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সে সময় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বিলম্ব না করে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে এবং আদালতে তার অবস্থান তুলে ধরতে আহ্বান জানান আসিফ নজরুল। একই সঙ্গে যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা আর না থাকে তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজ দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলতে শেখ হাসিনাকে পরামর্শ দেন সাবেক এই আইন উপদেষ্টা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনা দাবি করেছেন আসছে ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণের কথাও ভাবছেন বলে জানিয়েছেন রয়টার্সকে। 24-এর গণঅভ্যুত্থানের মুখে দেশে ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা এর আগেও সামনে এসেছে। এবার রয়টার্সকে একটি সুনির্দিষ্ট সময়ে দেশে ফেরার কথা বলায় তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা সমালোচনার শুরু হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক। অতিবৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল যখন দুর্যোগের মুখে, ঠিক সেই সময়ই অচল হয়ে আছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 5টি ডপলার রাডার। ফলে তাৎক্ষণিক ও নির্ভুল আবহাওয়ার তথ্য পাওয়া নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। যদিও আবহাওয়া অধিদপ্তরের দাবি পূর্বাভাস দিতে রাডারের ভূমিকা সহায়ক মাত্র, তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে স্যাটেলাইট মেঘের অবস্থান জানাতে পারলেও কোথায়, কখন এবং কতটা তীব্রতায় বজ্রঝড়, ভারী বৃষ্টি বা টর্নেডো আঘাত হানতে পারে সেই তথ্য সবচেয়ে নির্ভুলভাবে দেয় ডপলার রাডার। তাই রাডার অচল থাকায় আবহাওয়ার পূর্বাভাসের নির্ভুলতা নিয়েই প্রশ্ন উঠছে। এদিকে নদীপথের যাত্রী ও নৌ পরিবহন সংশ্লিষ্টদের উদ্বেগও বেড়েছে। তাদের দাবি, সময়মতো সঠিক সতর্কবার্তা না পেলে মাঝনদীতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। BIWTA বলছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ওপর ভিত্তি করেই নৌযানগুলোকে সতর্কতা দেয়া হয়। ফলে তথ্যে ঘাটতি থাকলে নৌযাত্রার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সফটওয়্যার সমস্যা, বৈদ্যুতিক গোলযোগ এবং যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 5টি রাডারই অচল হয়েছে। এর মধ্যে রংপুরের রাডার শিগগিরই চালু হতে পারে এবং গাজীপুরের রাডারও মেরামতের কাজ চলছে। তবে আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষকদের মতে আধুনিক পূর্বাভাস ব্যবস্থায় ডপলার রাডারের কোনো বিকল্প নেই। প্রতি কয়েক মিনিট পরপর নতুন তথ্য সংগ্রহ করে এটি আকস্মিক দুর্যোগের গতি প্রকৃতি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগ মোকাবেলায় রাডারগুলো দ্রুত সচল করা এখন সময়ের দাবি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু এই প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ। অভিযোগ রয়েছে, সহশিক্ষা কার্যক্রমের নামে বিভিন্ন ক্লাবে শিক্ষার্থীদের ভর্তি হতে বাধ্য করা হয়। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে প্রায় 20,000 শিক্ষার্থীর জন্য কো কারিকুলার কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে পরীক্ষার 15 নম্বর। ফলে অনেক অভিভাবকের অভিযোগ, নম্বর হারানোর আশঙ্কায় বাধ্য হয়ে সন্তানদের বিভিন্ন ক্লাবে ভর্তি করাতে হচ্ছে। কম্পিউটার, স্কাউট, আর্টস অ্যান্ড কালচারাল, বিজ্ঞান, ডিবেটিং, ইংরেজি ভাষা, ফটোগ্রাফি, স্পোর্টস ক্লাব সহ একাধিক ক্লাবে ভর্তির জন্য বছরে 1,200 টাকা থেকে প্রায় 4,000 টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিভাবক ও সংশ্লিষ্টদের দাবি, এই খাত থেকে বছরে কয়েক কোটি টাকা আদায় করা হলেও এর স্বচ্ছ হিসাব পাওয়া যায় না। সবচেয়ে গুরুতর অভিযোগ, ক্লাবের ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে অফিসিয়াল মানি রিসিট দেওয়া হয় না। শিক্ষার্থীদের হাতে যে কপি দেওয়া হয়
সেখানেও টাকার পরিমাণ উল্লেখ থাকে না বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ইত্তেফাককে জানান, সন্তানের ফলাফল ও ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এসব বিষয়ে প্রকাশ্যে আপত্তি তুলতে পারেন না। তাদের অভিযোগ, সপ্তাহে একদিন ক্লাস হওয়ার কথা থাকলেও বাস্তবে মাসে 1 বা 2টির বেশি ক্লাস হয় না। অনেকের দাবি, ক্লাবগুলোর অধিকাংশ কার্যক্রম কাগজে কলমে সীমাবদ্ধ। শুধুমাত্র কিছু ক্লাবে সামান্য কার্যক্রম দেখা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষা পাচ্ছেন না। শামসুল হক খান স্কুলে আমার ছেলেকে ভর্তি করানোর পর জানতে পারলাম যে স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি ক্লাবেও অংশগ্রহণ করতে হবে, যার ভিত্তিতে 15% মার্কস দেওয়া হবে। তো এই ক্লাবে ফি হিসেবে 3 থেকে 5,000 টাকা নেওয়া হয়, প্রমাণ হিসেবে কোনো ধরনের রিসিপ্ট দেওয়া হয় না। যে টাকাটা আমরা পে করি সেটা কোনো ধরনের অফিসিয়াল ফান্ডে যাচ্ছে না, এটা ব্যক্তিগত ফান্ডে যাচ্ছে, এরকমটা আমরা জানতে পেরেছি। কোচিংয়েও একই অবস্থা, আমাদের কাছ থেকে অনেক টাকা নেওয়া হচ্ছে কিন্তু এটা ফান্ডটা চলে যাচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টে। ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগ, ক্লাব ফি থেকে আদায় করা অর্থ প্রতিষ্ঠানের অফিসিয়াল ব্যাংক হিসাবের পরিবর্তে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। যদিও এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো নথিপত্র যাচাই করতে পারেনি ইত্তেফাক ডিজিটাল। তবে এসব অভিযোগের তীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমানের দিকে। কয়েকজন অভিভাবকের ভাষ্য, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামতই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। এছাড়া স্কুলে প্রাইভেট ফি সহ অন্যান্য বকেয়া ফি পরিশোধ না করলে শিক্ষার্থীদের সহপাঠীদের সামনে বিব্রত করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই যেমন চলতি বছরের 19শে মে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে একটি ঘটনাকে কেন্দ্র করে অফিসে ডেকে শাস্তি দেওয়া হয় এবং পরে তাকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। শিক্ষার্থীর পরিবারের দাবি, বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয়। অভিভাবকদের অনেকে দাবি করেন, প্রতিশোধমূলক ব্যবস্থার আশঙ্কায় তারা প্রকাশ্যে কথা বলতে চান না। তাই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছদ্মবেশে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন, মেসেজ এবং অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে ওঠা এসব অভিযোগ কতটা সত্য আর কতটা ভিত্তিহীন সেটি খতিয়ে দেখতে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত। মাহবুবনামার ধারাবাহিক অনুসন্ধানের 3য় পর্বে থাকছে অনুষ্ঠানটির বিরুদ্ধে ওঠা আরও কিছু অভিযোগ ও তথ্য। চোখ রাখুন ইত্তেফাকের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। দেশের বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি শনিবার দুপুরে প্রকাশিত পূর্বাভাসে জানায়, আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। অপরদিকে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও এ সময় সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হলেও 24 থেকে 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। অন্যদিকে আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এইচএসসির প্রশ্ন কমন না পড়ায় দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা চালালো একদল শিক্ষার্থী। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে আইসিটি পরীক্ষা শেষে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হয়ে প্রথমে ডিম ও ইট নিক্ষেপ করে, পরে তারা কেন্দ্রের 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের জানালার কাজ ভাঙচুর করে। কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষার প্রশ্ন কমন না পড়ায় এবং অনৈতিক সুবিধা না পাওয়ার ক্ষোভে হামলা ও ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। তাদের ছোড়া ইটের আঘাতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার সহ অন্তত 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে দাবি করেন। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। অন্যদিকে কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগ, কক্ষ পরিদর্শকরা পরীক্ষার সময় কারণে অকারণে তাদের বিরক্ত করেছেন। এতে তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি, যা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী কেন্দ্র ত্যাগ করলেও প্রায় 200 থেকে 300 জন শিক্ষার্থী কলেজের দক্ষিণ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা কেন্দ্রের ভিতরে ডিম ও ইট নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পশ্চিম গেটের সামনে আবারও জড়ো হয়ে 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। কোনো কারণ ছাড়া আপনার পরীক্ষায় নকল করতে দেয় না, এই জন্য শুরু থেকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রায় 45 মিনিটের তাণ্ডবের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পরিস্থিতি দেখতে ছুটে আসেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। তিনি বলেন, প্রশ্ন কঠিন হয়েছে এবং শিক্ষকরা সহযোগিতা করেননি এমন অভিযোগ তুলে পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এইচএসসির প্রশ্ন কমন না পড়ায় দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা চালালো একদল শিক্ষার্থী। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে আইসিটি পরীক্ষা শেষে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষের দাবি, চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হয়ে প্রথমে ডিম ও ইট নিক্ষেপ করে, পরে তারা কেন্দ্রের 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের জানালার কাজ ভাঙচুর করে। কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষার প্রশ্ন কমন না পড়ায় এবং অনৈতিক সুবিধা না পাওয়ার ক্ষোভে হামলা ও ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। তাদের ছোড়া ইটের আঘাতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার সহ অন্তত 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে দাবি করেন। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। অন্যদিকে কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগ, কক্ষ পরিদর্শকরা পরীক্ষার সময় কারণে অকারণে তাদের বিরক্ত করেছেন। এতে তারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি, যা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী কেন্দ্র ত্যাগ করলেও প্রায় 200 থেকে 300 জন শিক্ষার্থী কলেজের দক্ষিণ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা কেন্দ্রের ভিতরে ডিম ও ইট নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পশ্চিম গেটের সামনে আবারও জড়ো হয়ে 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। কোনো কারণ ছাড়া আপনার পরীক্ষায় নকল করতে দেয় না, এই জন্য শুরু থেকে
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রায় ৪৫ মিনিটের তাণ্ডবের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পরিস্থিতি দেখতে ছুটে আসেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। তিনি বলেন, প্রশ্ন কঠিন হয়েছে এবং শিক্ষকরা সহযোগিতা করেননি এমন অভিযোগ তুলে পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।